ভার্ব সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ ভার্ব ছাড়া সেন্টেন্স গঠন সম্ভব নয়। এর আগে আমরা টেন্স অনুযায়ী ভার্বের রূপের পরিবর্তন দেখেছি প্যাসিভ ভয়েসে ভার্বের রূপ। এখন আমরা আরও বিশেষ কয়েকটা দিক নিয়ে আলোচনা করব, যাতে করে আমরা সেন্টেন্সে সঠিক ভার্ব ব্যবহার করতে পারব। দেখো, আমি এখানে লিখেছি কারেক্ট ফর্ম অফ ভার্ব। এই ভার্বের গোটা ইংরেজি সেন্টেন্সে বা ইংরেজিতে ভার্বের মোট 6 রকমের রূপ হয়। আমি এখানে লিখেছি বেস ভার্ব বা V0, প্রেজেন্ট ফর্ম বা V1, পাস্ট বা এটাকে V2 বলা হয়, পাস্ট পার্টিসিপল মানে V3, প্রেজেন্ট যেখানে এস বা ইএস যোগ থাকে সেটাকে V4 বা VSES, এবং প্রেজেন্ট পার্টিসিপল যেটাকে V5 বা VING বলা হয়। এই মোট 6 রকমের ভার্বের রূপ আছে। এর মধ্যে বেস ভার্ব, ধরো বি ভার্ব, বি বেস এর প্রেজেন্ট রূপ আমরা জানি অ্যাম, ইজ, আর, পাস্ট রূপ ওয়াজ, ওয়্যার, পাস্ট পার্টিসিপল বিন। আবার এসিএস যখন কর্তা আই ইউ ছাড়া অন্য কেউ একজন হয় তখন আমরা দেখেছি ইজ, আর প্রেজেন্ট পার্টিসিপল যেটাকে আমরা V5 বলছি সেখানে সবসময় বেস ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। ওকে, একইভাবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাজ এবং হ্যাভিং। ডুয়ের ক্ষেত্রেও তাই ডু, ডাজ, ডিড, ডান, ডাজ, ডুইং। ওকে, এরপর এ তো গেল বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব অর্থাৎ প্রাইমারি অক্সিলারিগুলো। এবারে আমরা যদি একটা ডুইং ভার্ব অর্থাৎ গো, তাহলে বেস গো, প্রেজেন্টে গো, দেন পাস্টে মানে V2তে ওয়েন্ট এবং V3তে বা পাস্ট পার্টিসিপলে গন। তারপর মেন ভার্বের সঙ্গে বা বেস ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, গোজ, এবং V5 মানে প্রেজেন্ট পার্টিসিপল মেন ভার্বের সঙ্গে বা বেস ভার্বের সঙ্গে আইএনজি যোগ মানে গোয়িং। একইভাবে রাইট, রোট, রিটেন, তারপর এস বাই এস যোগ এবং আইএনজি যোগ। তাই তো এবার আমরা এই 6টা ফর্মের মধ্যে যদি খুব ভালো করে লক্ষ্য করি, এই 3টে ফর্ম অর্থাৎ V1, V2, V3 এগুলোই মোস্ট চেঞ্জ হয়। বেশিরভাগ ভার্বের এইগুলো শুধু চেঞ্জ হয়, কিন্তু এই যে V4 বা V5 এর কোনো চেঞ্জ হয় না। কেন হয়? দেখো, প্রধানত যদি আমরা বেস ভার্বটাকে লক্ষ্য করি, বেশিরভাগ ক্ষেত্রেই বিটাকে বাদ দিলে সব ভার্বেই কী হয়, বেস ভার্বে যা আছে সেটাই V1-এ বসে। দেখো, গো, গো, ডু, ডু, হ্যাভ, রাইট, তাহলে বেস ভার্বে যেটা আছে সেটাই V1 বা প্রেজেন্ট ফর্ম। আবার দেখো, এই প্রেজেন্ট ফর্মে যা আছে সেটাতেই এস বাই এস যোগ করে এখানে হয়েছে গোজ, রাইটস। ওকে, আর এই প্রেজেন্ট ফর্ম বা V1 রূপের সঙ্গেই আইএনজি যোগ করে হচ্ছে গোয়িং, রাইটিং। ওকে, তাই আমরা এগুলো মনে রাখার জন্য শুধু এটা মাথায় রাখলেই হবে যে বেস ভার্বের সঙ্গে বা প্রেজেন্ট রূপের সঙ্গে এস বাই এস যোগ হবে, আর এখানে প্রেজেন্ট রূপের সঙ্গে আইএনজি যোগ হবে, V5 হয়ে যাবে। তাহলে এর জন্য আমাদের আলাদা করে মুখস্থ করার দরকার নেই। শুধুমাত্র এই 3টে ফর্ম আমরা যদি মনে রাখতে পারি, V1, V2, V3, তাহলেই যথেষ্ট। বাকিগুলো আমরা ইজি আমাদের মনে রয়ে যাবে, ওদেরকে মুখস্থ করার তো আর কিছু নেই। তা আমাদেরকে এই আমরা প্রতিদিনের যে কমিউনিকেশনের জন্য আমাদেরকে বেশ কিছু এরকম ভার্বের অন্ততপক্ষে 3টে ফর্ম মুখস্থ করে ফেলতে হবে। ওকে, এটাকে বলে কনজুগেশন অফ ভার্ব। ওকে, তাহলে এই ভার্বের অন্তত 3টে ফর্ম বেশ কিছু ভার্বের মুখস্থ করে ফেলতে হবে। আমি একদম যাতে তোমরা কমিউনিকেশন খুব কনফিডেন্টলি করতে পারো তার জন্য আমি কিছু তোমাদের ভার্বের 3টে ফর্ম আমি একটা লিস্ট করে দেব, অর্থাৎ তালিকা দিয়ে দেব। 3টে ফর্মের অর্থাৎ 3টে রূপ
লেখা একটা PDF আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, যাদের প্রয়োজন হবে তারা ওখান থেকে নিয়ে নোট করে নিতে পারো এবং সেখান থেকে মুখস্থ করতে পারো, বা অন্য যে কোনো যদি গ্রামার বই থাকে বাড়িতে তাহলে সেখান থেকেও মুখস্থ করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা দেখলাম ভার্বের 6টা রূপ বুঝে গেলাম। এবারে আমি 2 নম্বরে আসি। 2 নম্বরে আমি এখানে কিছু টাইম মেকার লিখেছি। এই টাইম মেকারগুলো মানে যেগুলো সময় জ্ঞাপক বা সময় নির্দেশক শব্দ, এই শব্দগুলো যদি কখনো আমরা ব্যবহার করি সেন্টেন্স গঠনের সময়, তাহলে এই শব্দগুলো ঠিক করে দেবে যে আমার সেন্টেন্সের টেন্স কী হবে, অর্থাৎ ভার্বটা কোন টেন্সে হবে। ওকে, যেমন আমি এখানে লিখেছি অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, জেনারেলি, নর্মালি, এরকম অনেক শব্দ আছে, আমি জাস্ট কয়েকটা লিখেছি, ঠিক আছে, ওই জন্য ইটিসি দিয়েছি। অর্থাৎ এই জাতীয় যে শব্দগুলো আছে, এই শব্দগুলো যদি আমরা কোনো সেন্টেন্সে ব্যবহার করি তাহলে সেই সেন্টেন্স প্রেজেন্ট সিম্পল হয়, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট হয়। ওকে, ঠিক আছে, যেমন দেখো মাই ব্রাদার রিডস নিউজ পেপার ডেলি। এই ডেলি কথাটা বলে দিচ্ছে আমি যখনই ডেলি কথাটা ব্যবহার করব তখন আমাকে মাথায় রাখতে হবে যে আমার টেন্সটা প্রেজেন্ট সিম্পল হবে। ওকে, একইভাবে অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, অ্যাট দিস মুভমেন্ট, নাও, অ্যাট দ্যাট টাইম, এই জাতীয় শব্দগুলো থাকলেই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। যেমন অ্যাট দিস মুভমেন্ট আছে, তাই আমার সেন্টেন্সটা দেখো উই আর লার্নিং কমিউনিকেটিভ ইংলিশ। ওকে, বোঝা গেল। তারপর জাস্ট নাও বা জাস্ট, অনলি জাস্ট, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এই জাতীয় শব্দ থাকলেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টে হবে। ওকে, যেমন দেখো আমি এখানে লিখেছি আই হ্যাভ গট ইউর লেটার জাস্ট নাও। এই জাস্ট নাও বলে দিচ্ছে যে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টে হবে। ওকে, একইভাবে ইয়েস্টারডে, ওয়ান ডে, ওয়ান্স, লাস্টের সঙ্গে কোনো যদি টাইম থাকে, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, এই জাতীয় আর কি যদি থাকে, এই লাস্ট কথাটা বা এগো এই জাতীয় কথা থাকলেই জানবেন টেন্স, ভার্বের টেন্স পাস্ট সিম্পল হবে। অর্থাৎ যেমন দেখো ইয়েস্টারডে সি ওয়েন্ট টু কলকাতা, এখানে দেখো ইয়েস্টারডে আছে মানে সেন্টেন্সটা পাস্ট মানে সিম্পল পাস্টে হবে। ওকে, এরপর টুমরো, দ্য নেক্সট প্লাস টাইম, ওই যে লাস্টের সঙ্গে যেমন টাইম, তা নেক্সটের সঙ্গে যদি কোনো টাইম থাকে আর কি, মানে ডে থাকুক, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, যা ইচ্ছা এই জাতীয় থাকে, মানে নেক্সট কথাটা এইটাই টাইম মেকার বলতে পারো, যে বলে দেবে যে সেন্টেন্সটা ফিউচার সিম্পলে হবে। যেমন টুমরো হি উইল ডু দিস জব বা হি উইল ডু দ্য জব আমি লিখেছি। ওকে, তাহলে এই টাইম মেকারগুলো আমাদেরকে অনেক হেল্প করবে। আমাদের এই টাইম মেকারগুলো যখনই ব্যবহার করব আমরা একদম স্থিরভাবে ধরে নিতে পারবো যে এই টেন্স হবে। ওকে, এরপর আসি 3 নম্বর, যেটা মনে রাখার জিনিস, সেন্টেন্সে দুটো যদি ভার্ব থাকে। দেখো আমি বলেছি ছোট ছোট সেন্টেন্স করতে, ছোট ছোট সেন্টেন্স মানে ছোট ছোট সিম্পল সেন্টেন্স। ওকে, তাহলে ছোট ছোট সেন্টেন্সে আমরা সবসময় লেখার চেষ্টা করব। তা ছোট সেন্টেন্স করলেও সেক্ষেত্রে অনেক সময় কি হয় যে দুটো ভার্ব আসছে, ঠিক আছে, তখন আমরা কিভাবে সেটাকে ট্রিটমেন্ট করব। দেখো দুটো ভার্ব থাকলে শেষের ভার্বটাকে আইএনজি অথবা 2+ ভার্বের ফার্স্ট ফর্ম, 2+ ভার্বের ফার্স্ট ফর্ম করব, ঠিক আছে। এবারে কখন আইএনজি করব, কখন 2+ ভার্বের ফার্স্ট ফর্ম করব। দেখো যদি উদ্দেশ্য বোঝায় তাহলে 2+ ভার্বের ফার্স্ট ফর্ম করব, আর যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে ভার্বের আইএনজি ফর্ম করব। যেমন দেখো আমি এখানে দেখিয়েছি আই ওয়েন্ট টু কলকাতা টু মিট মাই ডটার। দেখো টু মিট, আমি কলকাতায় গিয়েছিলাম আমার মেয়ের সঙ্গে দেখা করতে, তাহলে আমার এখানে উদ্দেশ্য ছিল মেয়ের সঙ্গে দেখা করা। তাহলে এখানে উদ্দেশ্য যখন আছে তাই 2+ ভার্বের ফার্স্ট ফর্ম হয়েছে। দেখো টু আর মিট, মিট মেট মিট। ওকে, তাহলে 2+ ভার্বের ফার্স্ট ফর্ম হয়েছে যেহেতু এখানে উদ্দেশ্য আছে। আর যখন উদ্দেশ্যহীন তখন দেখো আই স টুসি ড্রয়িং আ পিকচার, তাহলে আমি দেখেছিলাম যে টুসি একটা ছবি আঁকছে, তাহলে জাস্ট আমার কোনো উদ্দেশ্য ছিল না, হঠাৎ দেখলাম যে টুসি ছবি আঁকছে। ওকে, তাহলে এখানে উদ্দেশ্যহীন, তাই দেখো ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম দিয়ে ড্রয়িং হয়েছে। ওকে,
তাহলে আমরা কি বুঝলাম যে দুটো ভার্বের মধ্যে শেষের ভার্বটা, বা এভাবেও ভাবতে পারো যে কাজটা প্রথম হচ্ছে সে কাজটাকেও তুমি আইএনজি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে যে ভার্বটাকে কি করছো না উদ্দেশ্য না বোঝালে আইএনজি দিচ্ছ, আর উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, তাহলে আমরা একটা সেন্টেন্সে দুটো ভার্ব আসলেও আমাদের কোনো সমস্যা নিশ্চয়ই নেই। ওকে, এরপর চতুর্থ কথা যেটা আমাদের মনে রাখতে হবে, সকল প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি যোগ হয়। ঠিক আছে, ভার্বের আইএনজি যোগ হয় সকল প্রিপোজিশনের পরে, কিন্তু যদি টু থাকে তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। ওকে, এই যে টু থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম হয় বলছিলাম। তাহলে ধরো সাধারণত এটাই হয় যে যে কোনো প্রিপোজিশন থাকলে তারপরে ভার্বের আইএনজি ফর্ম বসে। একটা প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের আইএনজি ফর্ম বসে। আর যদি প্রিপোজিশনটা টু হয় সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে টু মানে একদম বেশিরভাগ, এটা মনে রাখলেই হবে, কিছু কিছু ব্যতিক্রম আছে। তো যাক, যদি টু থাকে তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম করবে। ওকে, এরপর লাস্ট বাট নট লিস্ট বলতে পারো 5 নম্বর রুল, যেটা খুব ভালো করে মনে রাখতে হবে, এসএসপিপি রুল বলে একে। এসএসপিপি রুল মানে এস ফর সাবজেক্ট, আর এই এস হচ্ছে যে সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে ভার্ব সিঙ্গুলার হবে। এস এস মানে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। পিপি মানে সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল। ঠিক আছে, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, এ সিঙ্গুলার হলে এ সিঙ্গুলার এস এস, আর সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল পিপি। ঠিক আছে, এসএসপিপি রুল। তাহলে যেটা মনে রাখতে হবে ভালো করে বোঝো, দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। আমরা জানি কি যে সাবজেক্ট মানেই সে নাউন হবে, মানে কোনো নাম হবে, অথবা নাউনের পরিবর্তে বসে প্রোনাউন, প্রোনাউন হবে। ঠিক আছে, নয় রাম হবে, নয় রামের পরিবর্তে হি হবে। ঠিক আছে, নয় রিমা হবে বা তার পরিবর্তে সি হবে। এই তো, তাহলে যাই হোক, দেখো তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে। এবারে দেখো এই যে নাউন, নাউন সিঙ্গুলার প্লুরাল আমরা জানি। নাউনকে যদি আমরা নাউনের সঙ্গে এস বা ইএস যোগ করে দিই, যদিও প্রপার নাউন নয়, যেমন ধরো বয় গার্ল, তাই তো, এদের সঙ্গে যদি আমরা এস বা ইএস যোগ করি, ঠিক আছে, নিয়ম অনুযায়ী, তাহলে কি হয়, সেটা প্লুরাল হয়, সিঙ্গুলার থেকে প্লুরাল হয়। কিন্তু ভার্বের ক্ষেত্রে যখনই আমরা এস বা ইএস যোগ করব তখন সেটা সিঙ্গুলার হয়ে যাবে। ঠিক উল্টোটা আমি এখানে লিখেছি, দেখো নাউনের সঙ্গে এস ইএস থাকলে নাউনটা প্লুরাল হয়, আর ভার্বের সঙ্গে এস ইএস হলে ভার্বটা সিঙ্গুলার হয়। এটা মাথায় রাখতে হবে। ওকে, আর কি তাহলে বললাম যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার সেন্টেন্সে, আর যদি সেন্টেন্সে দেখো যে সাবজেক্ট প্লুরাল হচ্ছে তাহলে ভার্বটা প্লুরাল হবে। ওকে, নাউনের সঙ্গে এসিএস যোগ করে নাউন মানে সাবজেক্ট সিঙ্গুলার থেকে প্লুরাল হয়, আর ভার্বের সঙ্গে এসিএস যোগ করলে ভার্বটা প্লুরাল থেকে সিঙ্গুলার হয়। ঠিক উল্টো। ওকে, এরপর আমরা উদাহরণে আরও বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখো আমি এখানে লিখেছি দ্য বয় প্লেজ, ছেলেটা খেলে। দেখো ছেলেটা এটা সিঙ্গুলার, এবং আমি বললাম ভার্বের সঙ্গে এসিএস যোগ করলে ভার্বটা সিঙ্গুলার হয়। দেখো প্লেজ হয়েছে, তাই তো হয়। আর যখন বয়েজ, বয়েজ মানে অনেক ছেলে, তাহলে ছেলেরা খেলে, তাহলে বয়েজটা প্লুরাল, তাই ভার্বটাও প্লুরাল হবে। দেখো ভার্ব প্লুরাল হয়েছে, তাই এখানে এস ইএস কিছু নেই। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কি দেখলাম, এসএসপিপি রুল, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। বোঝা গেল?